দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ ফরিদ ইতিমধ্যে রয়েছি রাজধানীর ডিবি কার্যালয়ের যে প্রবেশদ্বার রয়েছে, আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আজকে সাবেক যে সেনা সদস্য জিয়াউল আহসান, তাকে কিন্তু এই ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তিনি ডিবি কার্যালয়ের ভিতরে রয়েছেন। আমরা বাহির থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিবেশ। আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করছি। এই জিয়াউল আহসানকে কিন্তু গতকালকে বৃহস্পতিবার তাকে কিন্তু গ্রেফতার করা হয়। নিউ মার্কেট থানার একটি মামলায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে আসলে আমরা জানতে পেরেছি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি খুদে বার্তায় আমরা কিন্তু বিভিন্ন তথ্য পেয়েছি এবং তারা আমাদেরকে কিন্তু বলেছেন যে গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে কিন্তু ইতিমধ্যে এই ডিবি কার্যালয়ে কিন্তু তাকে রাখা হয়েছে। আমরা আরও বেশ কিছু তথ্য এখান থেকে জানতে পেরেছি যে এই জিয়াউল আহসান কিন্তু সাবেক সেনা সদস্য। তাকে আজকে এখানে গ্রেফতার করার পর এখানে যেহেতু তাকে আনা হয়েছে এবং তাকে কিন্তু বিকেল নাগাদ তাকে আদালতে প্রেরণের কথাও কিন্তু এখান থেকে আংশিকভাবে আমরা তথ্য পাচ্ছি। আপনাদেরকে আমি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই জিয়াউল আহসান সম্পর্কে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর গত 6 আগস্ট এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকেও কিন্তু সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরোধী শিবির ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জিয়াউল আহসানের বিরুদ্ধে ফোনে আড়ি পাতা এবং গুপ্ত হত্যা, আওয়ামী লীগ সভাপতিকে সহযোগিতা করার অভিযোগও কিন্তু এখানে তার বিরুদ্ধে উঠেছে এবং জিয়াউল আহসান 1991 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডেন্ট এবং প্যারা ট্রুপার। 2009 সালে 5 মার্চ র্যাব 2 এর উপ অধিনায়ক ও একই বছর লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার পরিচালনার দায়িত্বও কিন্তু এই জিয়াউল আহসান ছিলেন। 2013 সালের ডিসেম্বরে তিনি কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পেয়েছিলেন তিনি। এরপরেও 2022 সালে 5 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পান কিন্তু এই জিয়াউল আহসান। এই জিয়াউল আহসানকে কিন্তু গতকালকে যে 15 আগস্ট বৃহস্পতিবার তাকে কিন্তু গ্রেফতারের পর কিন্তু এই ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আমরা আপনাদেরকে এই ডিবি কার্যালয়ের সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। তাকে কিন্তু বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ ভিতরে চলছে, এমনটাই কিন্তু আমরা আংশিকভাবে এখান থেকে তথ্য পেয়েছি এবং তাকে কিন্তু এই ডিবি কার্যালয়ের ভিতরে ইতিমধ্যে রাখা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু তাকে আদালতে প্রেরণ করা হবে, এমনটাই কিন্তু এখান থেকে আমরা তথ্য পাচ্ছি। আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনাদেরকে এখানকার সার্বিক পরিবেশ এবং ভিতরের বিভিন্ন বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তাকে যে গ্রেফতার করে আনা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। নিউ মার্কেট যে রাজধানীর নিউ মার্কেট থানায় কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়। হকার্স শাহজাহান হত্যা মামলায় কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং নিউ মার্কেটের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম কিন্তু এই তথ্যগুলো কিন্তু আসলে নিশ্চিত করেছেন যে আসলে তাকে কেন গ্রেফতার করা হলো, কোন মামলায় আসলে তাকে গ্রেফতার করা হলো এবং সেই গ্রেফতারের পরবর্তী আসলে তাকে এই ডিবি কার্যালয়ে আনা হয় এবং এই ডিবি কার্যালয়ে কিন্তু সে ভিতরে ইতিমধ্যে রয়েছে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ পর্যায়ক্রমে চলছে এবং জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু তাকে আজকে আদালতে নেওয়ার কথাও কিন্তু রয়েছে। বলা চলে তাকে নিউ মার্কেট যে হকার
হত্যার মামলা দায়ের করার পর কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং তিনি কিন্তু আইএসপিআর এর যে দায়িত্ব সে দায়িত্বে কিন্তু ছিলেন এবং তিনি যে বাংলাদেশে একটি সহিংসতা হয়ে গেল, যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সেই হত্যার সাথে জড়িত, এমনটাই কিন্তু তাকে সেই মামলার বিবরণে কিন্তু তাকে আরও বিস্তারিত বলা হয়েছে এবং হকার্স হত্যার বিষয়টিও কিন্তু পুরোপুরিভাবে সেখানে বলা হয়েছে। এই জিয়াউল হাসানের আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আন্দোলনকারী শিক্ষার্থীরা জিয়াউল হাসানের বিরুদ্ধে যে অভিযোগ করেছে, ফোনে আড়িপাতা এবং গুপ্ত হত্যা, আওয়ামী লীগ সভাপতিকে সহযোগিতা করার অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সে আসলে কিভাবে, কোন খাতে আসলে কোন কোন বিষয়ে সে জড়িত ছিলেন এবং তার এই পুরো বিস্তারিত পুরো জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু তাকে আজকে আদালতে উঠানোর কথা রয়েছে এবং তাকে কিন্তু গতকালকে তাকে কিন্তু 15 আগস্ট বৃহস্পতিবার কিন্তু তাকে গ্রেফতার করা হয় দিবাগত রাত্রে। বলা চলে যে বাংলাদেশে যে একটি সহিংসতা হলো, শিক্ষার্থীদের এই আন্দোলনে সরকারের যে পদত্যাগ হয় এবং সেই তৎকালীন সরকার শেখ হাসিনা সহ তার যে নেতাকর্মী, যেমন এমপি মন্ত্রীরা যারা রয়েছেন, তাদেরকে কিন্তু পর্যায়ক্রমে একে একে গ্রেফতার করা হচ্ছে এবং তার সাথে কিন্তু এই সাবেক সেনা সদস্যও কিন্তু একটু আলোচনায় ছিল এবং এই সেনা সদস্য কিন্তু বিগত সাবেক সরকারের আমলেও কিন্তু বেশ আলোচনার তুঙ্গে কিন্তু ছিল। আসলে এই আলোচনার তুঙ্গে যে ব্যক্তিটি ছিল, সে ব্যক্তিটি কিন্তু তার বিরুদ্ধে কিন্তু যে অভিযোগগুলো করা হয়েছে এবং সেই অভিযোগের বিষয়গুলো কিন্তু যাচাই এবং তথ্য বের করার জন্য কিন্তু আসলে তাকে গ্রেফতারের পরে এই ডিবি কার্যালয়, মিন্টু রোডের যে ডিবির প্রধান কার্যালয় রয়েছে, এখানে কিন্তু আনা হয়েছে এবং গত রবিবার বা এর এই যে গ্রেপ্তার হচ্ছে এমপি মন্ত্রীরা যারা গ্রেপ্তার হচ্ছে, তাদের কিন্তু আদালতে নেওয়া হচ্ছে পর্যায়ক্রমে এবং তাদের যে সাবেক যে আইনমন্ত্রী আনিসুল হককে কিন্তু আদালতে নেওয়ার পর তার সাথে কিন্তু সাবেক শিল্প বিনিয়োগ উপদেষ্টা, বেসরকারি যে উপদেষ্টা রয়েছেন সালমান এফ রহমানকেও কিন্তু আদালতে নেওয়া হয় এবং তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু যে হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নিউ মার্কেট এবং যে সায়েন্স ল্যাব এলাকায় যে হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে, যেমন 2 শিক্ষার্থীর হত্যার ঘটনায় কিন্তু ওই দুজনকে মামলা নেওয়া হয় এবং নিউ মার্কেট থানায় মামলা নেওয়া হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিন্তু তারা নারায়ণগঞ্জের কোথাও আমরা জানতে পারছি যে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে, আবার কোথাও জানতে পারছি যে সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং সেই গ্রেফতারের পরিপ্রেক্ষিতে কিন্তু তাদেরকে এই মিন্টু রোডের এই কার্যালয়ে কিন্তু আনা হয়েছিল এবং মিন্টু রোডের এই কার্যালয়ে আনার পর কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু তাদেরকে নিম্ন আদালতের সিএমএম কোর্টে নেওয়া হয় এবং সেই সিএমএম কোর্টে সেই শিক্ষার্থী হত্যা মামলার ঘটনায় উস্কানিদাতা হিসেবে যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তার করার পর যে আদালতে সিএমএম কোর্টে নেওয়া হয়, সেখানে কিন্তু তাদেরকে 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে পুলিশের পক্ষ থেকে এবং সেই 10 দিন রিমান্ড আবেদন মঞ্জুরের পরে কিন্তু তাদেরকে আবার সংশ্লিষ্ট থানা এবং রিমান্ডের জন্য তাদেরকে নেওয়া হয় এবং তারপর দিন কিন্তু গতকালকে বলা চলে যে আরও দুজন ব্যক্তিকে এই মিন্টু রোডে প্রথমে আনা হয় গ্রেপ্তার করার পরে। যে তাদের নাম যদি আপনাদের জানায়, যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক ডেপুটি স্পিকার একজন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত, তাদেরকেও কিন্তু এই ডিবি কার্যালয়ে আনা হয়েছিল এবং তাদেরকে কিন্তু আনার পরে কিন্তু তাদেরকে এই নিম্ন আদালতে নেওয়া হয় এবং সেখানে কিন্তু তাদেরকেও 10 দিনের রিমান্ড আসলে মঞ্জুর করেন এবং তাদেরকে কিন্তু সেই রিমান্ড কার্যক্রম ইতিমধ্যে কিন্তু চলমান রয়েছে এবং এই আজকে কিন্তু এখানে রয়েছে সাবেক সেনা সদস্য জিয়াউল হাসান। তাকে কিন্তু গতকাল 15 আগস্ট বৃহস্পতিবার কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর কিন্তু তাকেও সেম তাদের মধ্যে কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য এই মিন্টু রোডের এই কার্যালয়ে আনা হয়েছে এবং এখানে জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু তাকে আবার
আদালতে প্রেরণ করা হবে এবং তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেই মামলা কিন্তু নিউ মার্কেটের যে একজনের হত্যার বিষয়ে যে মামলাটি হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু জিয়াউল আহসানকে আনা হয় এবং সেই হকার শাহজাহান হত্যার ঘটনার সাথে যে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয় এবং সেই নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে কিন্তু আমরা তথ্য পাই যে এই ঘটনাটি নিশ্চিত করেন যিনি এবং দিবাগত রাত্রে বৃহস্পতিবার কিন্তু তাকে গোপন সংবাদের ভিত্তিতে খিলগা এলাকা থেকে এই জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয় এমনটাও কিন্তু আমরা আপনাদেরকে জেনে জানানোর চেষ্টা করেছি। আমাদের সঙ্গে থাকুন, আমরা ডিবি কার্যালয়ের সব দিক থেকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। বলা চলে যে এই মিন্ট রোডের যে ডিবি কার্যালয় রয়েছে সেখানে কিন্তু পুলিশ সদস্যরাও রয়েছেন এবং সেনা সদস্যরাও কিন্তু পুরো এলাকায় তারা নজরদারি দিলেন। কঠোর নিরাপত্তা বলা চলে, কঠোর নিরাপত্তার বলয়ের মধ্যে দিয়ে কিন্তু এই মিন্টু রোডের ডিবি কার্যালয়কে ঘিরে রাখা হয়েছে। এখানে কিন্তু সেনা সদস্যদের যে এপিসি যানও কিন্তু এখানে রাখা হয়েছে। বলা চলে যে ডিবি কার্যালয়ের ভিতরে আসলে প্রবেশ করা জনসাধারণ এবং গণমাধ্যম কর্মীদের জন্য আসলে বলা চলে যে নিষেধ এবং শুধু আইনশৃঙ্খলা বাহিনী এবং সামরিক বাহিনীর সদস্যরাই কিন্তু ভিতরে রয়েছে। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি মিন্টু রোডের এই ডিবি কার্যালয়ের সার্বিক চিত্র। বলা চলে যে গত 5 তারিখ মানে আগস্টের 5 তারিখে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে যে একটি শিক্ষার্থীদের বিজয় হয় এবং সাবেক সরকারের যে পতন হয় বা শেষ পর্যায়ে যে সরকার প্রধান যে দেশ ত্যাগ করে তার স্থান থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান এবং এরপর থেকেই কিন্তু দেশে আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের যারা একদম কাছ থেকে আওয়ামী লীগের বিভিন্ন বিষয়গুলোর সাথে জড়িত ছিল এবং দেখা যাচ্ছে যে এই সহিংসতার মধ্যে যারা বিশেষ ভূমিকা রেখেছেন এবং এই গণহত্যার মধ্যে যাদের সম্পৃক্ততা ছিল এবং এই বিগত সরকারে যে এমপি মন্ত্রী থেকে শুরু করে যত দেখা যাচ্ছে যে প্রশাসনিক যত কর্মকর্তা রয়েছেন তাদের বিষয়ে কিন্তু পর্যায়ক্রমে একে একে মামলা হচ্ছে সারা দেশের বিভিন্ন থানায় এবং একে একে কিন্তু গুরুত্বপূর্ণ সে সকল সাবেক দায়িত্বে থাকা রাষ্ট্র পরিচালনার তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন এবং এই গ্রেপ্তারের পর কিন্তু পর্যায়ক্রমে তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মিন্টু রোডের এই কার্যালয়ে আনা হচ্ছে এবং এই মিন্টু রোডের এই কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে কিন্তু সংশ্লিষ্ট যে নিম্ন আদালত রয়েছেন সেই নিম্ন আদালতের সিএমএম কোর্টে কিন্তু পর্যায়ক্রমে নেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু বিচার কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মানুষের এই যে তাদের আনা নেওয়া হচ্ছে এবং আদালতে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী যারা রয়েছেন তাদের মধ্যে যে একটি ক্ষোভ কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে এই ক্ষোভের মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু সেনা সদস্য থেকে শুরু করে বিজিবি সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে আনা নেওয়া করছেন এবং পর্যায়ক্রমে আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর কিন্তু মিন্টু রোডের এই ডিবি কার্যালয়ে কিন্তু আনা হচ্ছে এবং মিন্টু রোডের এই ডিবি কার্যালয় থেকে তাদেরকে যেমন আদালতে নেওয়া হচ্ছে এবং তাদের রিমান্ড মঞ্জুর হওয়ার পর কিন্তু সংশ্লিষ্ট থানা থেকে শুরু করে ডিবি কার্যালয়ে কিন্তু তাদেরকে রাখা হচ্ছে। বর্তমানে কিন্তু এই ডিবি কার্যালয়ে পুরো কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু চলছে এবং বলা চলে যে এই ডিবি কার্যালয়ের প্রবেশদ্বার যেটা রয়েছেন এই প্রবেশদ্বারে সেনাবাহিনীর যে এপিসি যান সেটিও কিন্তু রাখা হয়েছে এবং দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ভিতরে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং তার সাথে কিন্তু পুলিশের সদস্যরাও রয়েছেন। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে ডিবি কার্যালয়ের যে পরিবেশ সেই পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গত বৃহস্পতিবার যে
সাবেক সেনা সদস্য জিয়াউল হাসান তাকে কিন্তু ভিতরে রাখা হয়েছে এবং কঠোর নিরাপত্তা এবং নজরদারির মধ্যে দিয়ে কিন্তু ডিবি কার্যালয়ের ভিতরে থেকে তাদেরকে রাখা হয়েছে। এবং আমরা মাঝে মাঝে দেখছি যে এখানে কিন্তু ডিবি কার্যালয়ের ভিতর থেকে কিছু গাড়ি বের হচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং পর্যায়ক্রমে আবার কিছু গাড়ি কিন্তু প্রবেশও করছেন। এবং এই প্রশাসনিক যে গাড়িগুলো ভিতরে যাচ্ছেন এবং প্রবেশ করছেন সেগুলো চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমাদের সঙ্গেই থাকুন দর্শক। বলা চলে যে সরকারের একটি পরিবর্তন হওয়ার পর এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব রয়েছেন এবং তাদের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কিন্তু যারা বিগত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা কিন্তু পর্যায়ক্রমে একে একে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছেন এবং গ্রেপ্তারের পর কিন্তু তাদেরকে এই ডিবির কার্যালয়ে আনা হচ্ছে এবং ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর কিন্তু তাদেরকে নিম্ন আদালত যে সিএমএম কোর্টে কিন্তু নেওয়া হচ্ছে। আজকে আমরা এখানে অবস্থান করছি, আপনাদেরকে এখানকার বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন। গতকাল 15 আগস্ট বৃহস্পতিবার খিলগাঁও এলাকা থেকে যে সেনা সদস্য জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি কিন্তু ইতিমধ্যে এই ডিবি কার্যালয়ের ভিতরেই রয়েছেন এবং এই ডিবি কার্যালয়ের মিন্টু রোডের এই ডিবি কার্যালয়ের থেকে কিন্তু তাকে বিকেল নাগাদে কিন্তু সিএমএম কোর্টে নেওয়ার কথা রয়েছে। আমরা এমনটাই কিন্তু এখান থেকে আংশিকভাবে তথ্য পাচ্ছি এবং আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই যে এই যে জিয়াউল হাসানের বিরুদ্ধে যে নানান অভিযোগ রয়েছে সেই অভিযোগের বিষয়গুলো কিন্তু এখানে যারা দায়িত্বে রয়েছেন ডিবি অফিসের ভেতরে তারা কিন্তু পর্যায়ক্রমে সেগুলো বিষয়ে নিশ্চিত এবং যাচাই বাছাই করার জন্য কিন্তু তাকে ভিতরে রাখা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই জিয়াউল হাসান কিন্তু একটি আলোচিত ব্যক্তি বললেই চলে এবং এই ব্যক্তিকে কিন্তু দেখা যাচ্ছে যে এই গণহত্যা এবং দেখা যাচ্ছে যে এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা এবং এই হত্যার সাথে তার সম্পৃক্ততা রয়েছে এবং সেই সম্পৃক্ততার কারণেই কিন্তু গতকালকে তাকে খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর কিন্তু এই মিন্টু রোডের এই কার্যালয়ে তাকে আনা হয়েছে। আমরা এই মিন্টু রোডের কার্যালয় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, আমাদের সঙ্গেই থাকুন। ডিবি এই মিন্টু রোডের ডিবি কার্যালয় কিন্তু এখন পুরো নিরাপত্তার বলয় দিয়েই কিন্তু চলছে এবং সেনা সদস্য থেকে শুরু করে প্রশাসনিক সদস্যরা কিন্তু ভিতরে প্রবেশ করছে কিছুক্ষণ পরপর এবং তারা কিন্তু বের হচ্ছে। এটাই কিন্তু আমাদের চোখে পড়ার মতো, আমরা সেটাই কিন্তু দেখছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ডিজিটাল ক্র্যাকডাউন করা হয়েছিল এবং সেই ডিজিটাল ক্র্যাকডাউনের কারণে যে একটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিশ্বের সাথে বাংলাদেশের, এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেমন ডিজিটাল ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং এই যে জিয়াউল হাসান কিন্তু আইএসপিআর দায়িত্বে ছিলেন এবং সে আইএসপিআর এর দায়িত্বে থাকা অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে এই ইন্টারনেট বন্ধ করে দেয় এবং দেখা যাচ্ছে এতে কিন্তু সারা দেশে আরো তাণ্ডব এবং আরো কিন্তু সহিংসতা বেড়ে যায় এবং হত্যা
আরও পর্যায়ক্রমে বেড়ে যায় এবং নিহত সংখ্যাও কিন্তু পর্যায়ক্রমে বেড়ে যায় এবং যারা বিদেশে থাকেন, যারা রেমিডেন্স যোদ্ধা রয়েছেন এবং রেমিডেন্স যোদ্ধারাও কিন্তু একটি অনিশ্চয়তার মধ্যে রয়ে যায় যে আসলে দেশে কেমন বা কি পরিস্থিতি চলছে এবং দেশে যে এই যে একটি ক্ষতির মধ্য দিয়ে অপূরণীয় ক্ষতি, এই অপূরণীয় ক্ষতির যে সহযোগিতা যে করেছেন এই তিনি কিন্তু এই যে জিয়াউল আহসান কিন্তু সেই আইএসপির দায়িত্বে ছিলেন এবং তিনি কিন্তু এই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার একমাত্র সহযোগিতা ছিলেন বলে নানান কিন্তু অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি মিন্ট রোডের ডিবি কার্যালয় থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম যে জিয়াউল আহসানের বিভিন্ন অভিযোগের বিষয় কিন্তু আপনাদেরকে বলছিলাম যে এই জিয়াউল আহসান তার বিভিন্ন অপরাধের কারণে কিন্তু তাকে হত্যা মামলা থেকে শুরু করে ডিজিটাল ক্র্যাকডাউন থেকে শুরু করে বিভিন্ন গুম এবং দেখা যাচ্ছে ডিজিটাল যে দায়িত্বে তিনি ছিলেন যে ইন্টারনেটের সেবা যিনি নিয়ন্ত্রণ করতেন, আসলে এই জিয়াউল আহসানকে কিন্তু বিভিন্ন অভিযোগের কারণে এই মিন্ট রোডে এই ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং তাকে কিন্তু বিকেল নাগাদ আদালতে নেওয়ার কথা রয়েছে। মিন্ট রোডের ডিবি কার্যালয় থেকে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে আরও বিস্তারিত বিষয় তুলে ধরব পরবর্তী সংবাদে। আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।